জনাব ডেলেজ খান, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয় নিয়ে বারবারই কথা উঠছে। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে এবং সারা বিশ্বকে এটার কি রকম চড়া মূল্য দিতে হবে বলে আপনি মনে করছেন? আরও জটিল পরিস্থিতি ধারণ করবে যদি এই বন্ধের যে পিরিয়ডটা এটা যত এক্সটেন্ডেড হবে। কেন? নাম্বার ওয়ান, হরমুজ প্রণালী হচ্ছে সেই প্রণালী যার মাধ্যমে মধ্যপ্রাচ্য, যেটা তেলের উপরে ভাসতেছে, এই তেল এবং কাতারের এলএনজি প্রাকৃতিক গ্যাস যেটা, এই দুইটা এই হরমুজ প্রণালী দিয়ে পুরো বিশ্ব পায়। কতটা পায় এটা বোঝার জন্য আপনাকে দুটো স্ট্যাটিস্টিক্স বুঝতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে পুরা বিশ্বের যে জ্বালানি সরবরাহ আছে তার 1/5 আসে এখান দিয়ে। ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা বোঝার জন্য আপনার আরেকটা জিনিস ইয়ে করতে হবে, সেটা হচ্ছে এইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হয়। এটা বন্ধ হলে পরে আপনার হরমুজ দিয়ে যে তেলটা যাওয়ার কথা ছিল, এই জাহাজগুলো এখন রেড সি হয়ে যাবে। আচ্ছা, রেড সি হয়ে যদি যায় তাহলে তাকে এক্সট্রা 14 দিন ট্রাভেল করতে হয়। এক্সট্রা 14 দিন একটা জাহাজ, বড় জাহাজ ট্রাভেল করা মানে হচ্ছে এক্সট্রা 14 দিনের ফুয়েল কস্ট। আচ্ছা, প্লাস হচ্ছে এখন যুদ্ধ যেহেতু হয়েছে, হরমুজ যেহেতু বন্ধ, এখন আগে প্রত্যেকটা জাহাজে করে যে মালপত্র আমাদের আসে, জ্বালানি আসে, এগুলোর সবকটা ইন্স্যুরেন্স থাকতো, পাইরেসি ইন্স্যুরেন্স, তারপরে ধরেন অন্য কোনো ক্ষয়ক্ষতির ইন্স্যুরেন্স যেটা থাকে। যুদ্ধ হলে না এই ইন্স্যুরেন্সটা বন্ধ হয়ে যায়। তখন ইন্স্যুরেন্সটা যখন আর কেউ দিতে চায় না, তখন পার কন্টেইনার প্রায় $3000 বেশি খরচ হয়। আচ্ছা, সো ইউ আন্ডারস্ট্যান্ড যে হরমুজ বন্ধ হলে কি সমস্যা হয়। হরমুজ বন্ধ হলে আরেকটা বড় সমস্যা হচ্ছে চায়না। ঠিক আছে? চায়না ইজ হাইলি এফেক্টেড ইন দিস ওয়ার। ঠিক আছে? এবং চায়না যে পরিমাণ এফেক্টেড এটা অকল্পনীয়, কিন্তু তারপরেও চায়না দাঁতে দাঁত চেপে এই ক্ষতিটা সে সাস্টেইন করছে। কেন করছে এটার একটা ইন্টারেস্টিং কারণ আছে। আচ্ছা, প্রথম আপনাকে বুঝতে হবে চায়না কেন এফেক্টেড। চায়না ইরানের তেলের সবচেয়ে বড় বায়ার। ওরা ওখান থেকে এটা এনে ওই যে মিয়ানমারের এখানে যে পাইপলাইন করা হয়েছে, ওই পাইপলাইন দিয়ে সরাসরি মেইনল্যান্ড চায়নায় নিয়ে যায়। আর হরমুজ বন্ধ হয়ে গেলে তো আপনার এই তেলের যে পুরা সাপ্লাইটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে। সো সিভিয়ার যে চায়না তো বিপদে আছে। ইভেন জাপান বলছে যে এইটা যদি হরমুজ যদি 6 মাস বন্ধ থাকে তাইলে জাপান পুরা অর্থনৈতিকভাবে ক্র্যাশড হয়ে যাবে। আচ্ছা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাগনিটিউড। তাইওয়ান বলতেছে যে আমার আর মাত্র 11 দিনের জ্বালানি আছে, ওর যে রিজার্ভ। তাইওয়ান কিন্তু মানে দে আর ফুয়েল গাজলার্স, তাদের প্রচুর জ্বালানি লাগে, বিকজ আপনি জানেন যে এখানে প্রচুর প্রোডাকশন হয়, সেমিকন্ডাক্টর প্রোডাকশন হয়, এগুলো হয় না। কামিং ব্যাক টু ইউর কোশ্চেন, যে হরমুজ যদি বন্ধ হয় তাহলে চায়নার যে পেইনটা, এই পেইনটা থাকার পরেও চায়না কেন দাঁতে দাঁত চেপে ওয়েট করতেছে এবং ইরানকে গোপনে যত ধরনের টেকনোলজিক্যাল সহায়তা দেওয়া সম্ভব এবং ইন্টেলিজেন্স সহায়তা দেওয়া সম্ভব। যুদ্ধে কিন্তু মূল জিনিস হচ্ছে ইন্টেলিজেন্স, গোয়েন্দা তথ্য। এইটা তারা দিয়ে যাচ্ছে। কেন দিয়ে যাচ্ছে? তারা ইরানের মাধ্যমে পুরো বিশ্বকে একটা মেসেজ দিছে যে কিছুক্ষণ আগে মেজর জামান যেটা বললেন, পেট্রোডলারের যে স্টোরিটা, এই স্টোরিটা এই প্রথম ক্র্যাশ হতে যাচ্ছে। কারণ ইরান বলছে যে হরমুজ দিয়ে আমি তেল দিব, শর্ত একটা, সেটা হচ্ছে তেল কিনতে হবে চাইনিজ ইউয়ানে। আচ্ছা, তার মানে যেটা ছিল পেট্রো ডলার, এটা হয়ে যাবে এখন পেট্রো ইউয়ান। দ্য মোমেন্ট এটা পেট্রো ইউয়ান হয়ে যাবে, আপনি আর চায়নার থামাতে পারবেন না। একদিন আমেরিকা যেটা করছে, এখন চায়না তাই করবে। একদিন ধরেন আমেরিকার ইসরায়েল যেরকম ছিল, চায়নার ইরান হবে। ঠিক আছে? সো দ্যাটস হাউ হরমুজ ইজ সো ইম্পর্টেন্ট। আরেকটা কারণে হরমুজ খুব ইম্পর্টেন্ট। আপনি ধরেন কাতারের এলএনজি বিক্রি হচ্ছে না, তারপরে এই রাষ্ট্রগুলোর যে তেল আছে এই তেলগুলো বিক্রি হচ্ছে না, এদের এখানে ক্র্যাশ করবে এবং আমরাও তো এফেক্টেড হব। বাংলাদেশ, এটা তো ধরেন রিপেল এফেক্ট যেটা আছে এটা তো হবেই। যেমন ধরেন বাংলাদেশ কীভাবে এফেক্টেড হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে জ্বালানির দিক থেকে এফেক্টেড হচ্ছে। যদিও জ্বালানি নিয়ে একটা মিথ আছে যেটা মানে ভাঙা খুব জরুরি। সেটা হচ্ছে বাংলাদেশে মূলত 4 ধরনের জ্বালানি তেল দরকার হয়: পেট্রোল, অকটেন, ডিজেল, ফার্নেস ওয়েল, আর হচ্ছে কেরোসিন। ঠিক আছে? যে মানে গভর্নমেন্ট আসলে একলা ফাইট করতেছে এই জায়গায়। এই যুদ্ধের তো কারণ বাংলাদেশ গভর্নমেন্ট না, তাই না? সো বাট আমরা হচ্ছে এফেক্টেড। এখন যেটা হয়েছে যে গভর্নমেন্টের বড় সমস্যা যেটা হচ্ছে, গভর্নমেন্ট সত্য যে কথাগুলো আছে, সত্য যে সমস্যাগুলো আছে, এগুলো জনগণকে জানতে দিতে চাচ্ছে না। সে বলতেছে মজুর ঠিক আছে, জ্বালানি ঠিক আছে, অথচ আমরা
রাস্তায় নামলে আমরা দেখি যে পেট্রোল পাম্পের সামনে লাইন, বাস্তবতা না এটাই বাস্তব। কন্ট্রাডিক্ট করতেছে এই জায়গায়। অথচ তারা চাইলেই এই বাস্তবতাটা বলতে পারতো যে বাংলাদেশে যে 4 ধরনের তেলের প্রয়োজন হয় তার ভিতরে পেট্রোল এবং অকটেন এটা বাংলাদেশে উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়, মানে বাংলাদেশ নিজস্ব উৎপন্ন করে তা না, এটা দুইটা থেকে সোর্স থেকে এই পেট্রোল এবং অকটেন তৈরি হয় এবং তৈরিটা বাংলাদেশে হয়। একটা হচ্ছে ক্রুড অয়েল, যেটা মনে করেন যে আপনি কিছু অংশ ধরেন ওই থেকে হরমুজ হয়ে আসে, আর বাকি 50% কিন্তু হয় হচ্ছে আমাদের যে প্রাকৃতিক গ্যাস আছে, এই প্রাকৃতিক গ্যাসের কনডেনসেট বলতে একটা ব্যাপার আছে, আচ্ছা, এই কনডেনসেট থেকে এটা তৈরি হয়। সুতরাং বাংলাদেশে যে পরিমাণ পেট্রোল এবং অকটেইনের চাহিদা আছে তার চেয়ে সারপ্লাস আছে আমাদের। সুতরাং এটা নিয়ে এখন যেটা আমরা লাইন ধরে এটা হচ্ছে অব্যবস্থাপনা। অব্যবস্থাপনা কেন? কারণ এই যে পেট্রোল পাম্পের যারা মজুদদার, বাংলাদেশ তো খারাপ দেশ, এটা আমাদের স্বীকার করতেই হবে। রমজান আসলে পরে পৃথিবীর প্রত্যেকটা দেশের জিনিসপত্রের দাম কমে এবং ইভেন ইহুদিরা পর্যন্ত মুসলমানদেরকে রামাদান ডিসকাউন্ট দেয়। একমাত্র বাংলাদেশে দেখবেন যে পণ্যের দাম বাড়ে। এই দেশে যখন মনে করেন যে শুনছে যে হরমুজ বন্ধ হয়ে গেছে, তরমুজওয়ালা তরমুজের দাম বাড়ায় দিছে, বুঝছেন? তো এই দেশে এই জন্য তেলের সংকটটা হচ্ছে, সরকার এটা ম্যানেজ করতে পারতেছে না। আমরা যে হরমুজের কারণে আমরা কিভাবে এফেক্টেড হচ্ছি, ফার্স্ট এফেক্ট হচ্ছে ওই ডিজেলের যে ক্রুডটা লাগে ওইটা কিছু অংশ ওখান থেকে আসে। বাট এখানেও না শাহনশাহ ভাই একটা মানে বাস্তবতা আছে, সেটা হচ্ছে আমাদের তেলের যে চাহিদা আছে তার 100% কিন্তু হরমুজ নির্ভর না। আমরা কিন্তু স্পট বাইং করি, আমরা বুনেই থেকে নেই, অন্য জায়গা থেকে তেল নেই। সুতরাং বাংলাদেশে আসলে তেল নিয়ে অন্তত আগামী আরো ধরেন 5-6 সপ্তাহ 8 সপ্তাহ এত আতঙ্কিত হওয়ার কিছু নাই, প্যানিক বাইং এর দরকার নাই। বাট সরকার এটা বুঝাইতে ব্যর্থ হচ্ছে। কিন্তু পরিস্থিতি তো আসলে ভিন্ন রকম অবস্থা, এই যে মজুদদারদের কারণে বা ওভারঅল, কিন্তু এটার ব্যবস্থাপনাটা এইটা নেই। ধরেন সাপ্লাই চেইনের সমস্যা না তো, এটা সমস্যা হচ্ছে যে সরকারের অক্ষমতা এই লোকাল ম্যানেজমেন্ট করতে না পারাটা। কারণ হচ্ছে যে এক গাদা মনে করেন যে মাকাল ফল দলকানা কিছু লোকজন যারা মনে করেন যে বিলিভ করে যে আমাদের এই এয়ার ডিফেন্সের দরকার নাই, লম্বা লম্বা খাম্বা হলে পরে নাকি খাম্বার সাথে বাড়ি খেয়ে শত্রু বিমান পড়ে যাবে, এই টাইপের মনে করেন যে একেবারে ওই তারেক রহমানের যে বিড়াল আছে জেবু, তার চেয়ে কম আইকিউওয়ালা লোকজনদেরকে যখন আপনি মন্ত্রী এমপি বানায় ফেলবেন তখন আসলে এই ধরনের সংকট তৈরি হয়। আদারওয়াইজ তারেক রহমান মানে উনি তো পার্সোনাল এক্সাম্পল দিয়ে দেশ চালাচ্ছে, উনি নিজে সাশ্রয়ী চলতেছে না বলেন, শার্ট প্যান্ট ইউজ করতেছেন, 14টা গাড়ি থেকে কমায় 4টা গাড়িতে নিয়ে আসছেন। বাট বাকি যারা আছে তারা কি করতেছে আমি জানি না। ওই যে পরিবহন মন্ত্রী একটা দেখলাম ফটো কার্ড ঘুরতেছে, এটা সত্য কিনা জানি না আমি, বাট ওখানে একটা কথা লেখা যে হাঁটাহাঁটি শরীরের জন্য ভালো, আগামী 1 মাস গাড়ি ব্যবহার পরিহার করুন, এই টাইপের কিছু একটা বলছে। আমি আবারও বলছি, আমি ক্রস চেক করতে পারিনি এটা উনি বলছেন কিনা। বাট এই যে তেল কোম্পানিগুলো যখন এখন আক্রান্ত হচ্ছে, তাদের উৎপাদন যখন বন্ধ আছে, আপনার যখন বিজনেস বন্ধ থাকে তখন তো আপনি ছাঁটাই যাবেন। তো ছাঁটাই করলে পরে ওই কোম্পানিগুলোতে শ্রমিক কারা? আরবের শেখ, তারা তো শ্রমিক না, শ্রমিক তো আমার বাংলাদেশের এই আনস্কিল সেমি স্কিল ভাইয়েরা, এই ভাইয়েরা এখন চাকরি হারাবে। এরা যখন চাকরি হারাবে তখন আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এত অথর্ব একটা মানে মন্ত্রণালয়। আপনি খালি চিন্তা করেন, আমার 2 কোটি প্রবাসীর ভিতরে 8 লাখ মানে মিনিমাম মনে করেন যে 80 লাখ প্রবাসী থাকে হচ্ছে এই মধ্যপ্রাচ্যে। এখন এই 8 লাখের ভিতরে কথার কথা মানে 80 লাখের ভিতরে 8 লাখ যদি মনে করেন 1 মাসের ভিতরে ব্যাক করা শুরু করে, এটার কোনো প্রিপারেশন আমাদের আছে? হোমওয়ার্ক আছে? মন্ত্রণালয়ে কোনো নির্দেশনা আছে? কোন ফ্লাইটে আসবে, কিভাবে আসবে, আসলে পরে দেশে ওদেরকে আমরা কিভাবে রিহ্যাভ করব, এটা নাই। তারপরে আবার যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে ধরেন এই যুদ্ধ তো একসময় শেষ হবে, পৃথিবীর কোনো কিছু তো অশেষ না, অনেক যন্ত্রণা দিয়ে শেষ হবে। কি ধরনের ভয়াবহ যন্ত্রণা হবে সেটা পরের আলোচনায় আপনি অনুমতি দিলে সুযোগ দিলে বলবো, কিন্তু এটা তো শেষ হবে একদিন। শেষ হওয়ার পরে আবার মধ্যপ্রাচ্য পুনর্গঠন দরকার হবে না? তখন আবার শ্রমিক দরকার হবে। এখন থেকে তো সরকার মনে করেন যে সেই জায়গায় মানে চেষ্টা করতে হবে যে আমি যেই কটা শ্রমিক তুমি আমাকে ফেরত দিবা, আমার সব কটা শ্রমিক কিন্তু আবার তোমাকে ফেরত নেওয়া লাগবে, প্লাস তোমার যেহেতু পুনর্গঠনে আরো লোক লাগবে, আমি আরো লোক দিব, এখন আমার সাথে চুক্তি করে রাখো। এই হচ্ছে বাস্তব।